তোমরা অনেকেই এমন স্টোরি চেয়েছিলে, কাজিন রিলেটেড, সাইকো আর রোমান্টিক। আশা করছি গল্পটা তোমাদের ভালো লাগবে। গল্পটি বোঝার জন্য পুরোপুরি দেখতে হবে। এবার গল্প শুরু করা যাক। ভাই প্লিজ সেদিন ব্যথা পাচ্ছি। আমি কোনো দোষ করিনি, আপনি শুধু শুধু আমাকে ব্যথা দিচ্ছেন। কান্না ভেঙে পড়া কণ্ঠের কথাগুলো বলতে বলতে তেজ চোখের কোণ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। তার কাঁধ কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো। ছোট হাতখানা জাঙ্কুকে শক্ত মুঠোয় বন্দি, যেন মুক্তির কোনো উপায় নেই। তের কথাগুলো যেন জাঙ্কুকের কানে ঠিক মতো পৌঁছালো না, বরং তার চোয়াল আরো শক্ত হয়ে উঠল। তাতে দাঁত চেপে সে হাতের চাপ বাড়িয়ে দিল। চোখ দুটো রাগে লাল, কপালের শিরাগুলো ফুলে আছে। তারপর তাতে দাঁত চেপে বলল, তোকে বাড়ি থেকে বলে নিছি না ইউনিভার্সিটিতে এসে একদম ছেলেদের কাছে যাবি না? তাহলে ওই ছেলের সাথে তুই ওইভাবে হেসে কথা বলছিলি কেন? সেই কথাগুলো ধমক দিয়ে বলতেই তীর ছোট দেহটা কেঁপে উঠল। তার মনে হচ্ছে এই বিশাল ক্লাসরুমটা যেন আরো ফাঁকা, আরো ভয়ঙ্কর হয়ে গেছে। চারপাশে বেঞ্চগুলো নিশ্চুপ, সাক্ষী দিচ্ছে কেউ নেই। তীর বুকের ভেতরটা যেন হু করে উঠল। কাঁদতে কাঁদতে সে কষ্ট করে বলল, ওই ছেলে আমার সাথে আগে কথা বলেছে, তাই ভদ্রতার খাতিরে ওর সাথে কথা বলেছি। ভদ্রতা মাই ফুট। আর একবার যদি কোনো ছেলে আশেপাশে দেখি, তোর খবর আছে। হুমকির মতো শোনালো কথাগুলো। তের বুকটা ধপ করে উঠল। সে মাথা উপর নিচ করলো, যেন সব কথা মেনে নিচ্ছে। তার ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু সে ঠোঁট কামড়ে কান্না আটকে রাখার চেষ্টা করছে। নিচে ঠোঁটটা লাল হয়ে গেছে চাপের কারণে। পুরো ক্লাসরুম খালি, সারি সারি বেঞ্চগুলো যেন নিশ্চুপ সাক্ষী। জাঙ্কুক রাগে গলায় বলল, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে গেটের কাছে আয়। আজকে থেকে তোকে আর কোনো ছাড় দেওয়া হবে না। যেটুকু ছাড় দেওয়া হয়েছে সেটাও বন্ধ। কথাগুলো যেন আদেশ না, একটা সিদ্ধান্ত। তের বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। সে কি বন্দি? তার কি নিজের মতো কথা বলার কোনো অধিকারও নেই? জাঙ্কুক আর এক মুহূর্ত দাঁড়ালো না। গট গট করে হেঁটে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ করিডোরে মিলিয়ে গেল ধীরে ধীরে। দরজাটা আধখোলা রয়ে গেল। হালকা বাতাসে সেটা একটু দুলছে। তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর ধীরে ধীরে বেঞ্চে বসে পড়ল। এতক্ষণ যে কান্নাটা আটকে রেখেছিল সেটা আর আটকে রাখতে পারল না। চোখের পানি গাল বেয়ে ঝরে পড়ছে। বুকের ভিতর জমে থাকা কষ্টটা যেন বেরিয়ে আসার পথ খুঁজে পেল। খান পরিবারের আবহাওয়াটা শহরের এক শান্ত প্রান্তে। বড় দালান বাড়ি আর বাগানের মাঝে যেন আলাদা। এই পরিবারের মধ্যে সবচেয়ে বড় মেয়েটি তে, অনার্সের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তে তার পড়াশোনায় যথেষ্ট মনোযোগী, সাথে ভীষণ চঞ্চল। তের বড় ভাই আছে যার নাম গাই। তার ভাই একজন সাইকোলজি ডাক্তার। মানুষের মন বোঝার ক্ষমতা রাখে। 3 বছর আগে তাদের বাবা মারা গেছে। আরম এবং জিনের এক ছেলে এক মেয়ে। খান বাড়ির ছোট ছেলে জিয়ন জাঙ্কুক 22 বছর বয়সী, অনার্স লাস্ট ইয়ারের স্টুডেন্ট। পড়াশোনা আর বাইক রাইডিং করে তার জীবনের লক্ষ্য। ভীষণ রাগী, জেদি আর একঘেয়ে টাইপের। আর বোন যার নাম লিজা, ক্লাস 9-এ পড়ে। যাই হোক, পরিচয় পর্বটা শেষ হয়ে গেল। আবার গল্পে ফিরে আসি। জাঙ্কুক যখন গেটের কাছে পৌঁছালো, তখন দেখলো তার বন্ধু সায়নও দাঁড়িয়ে আছে, তার একমাত্র বেস্ট ফ্রেন্ড। জাঙ্কুক কিছু না বলে বাইকে উঠতেই সায়ন উদ্বিগ্ন কণ্ঠে বলল, মেয়েটাকে এমনি এমনি ধমকাচ্ছিস কেন? ওর তো কোনো দোষ ছিল না। তাহলে আমার দোষ ছিল? আমি তোকে ছেলেদের কাছে যেতে নিষেধ করেছিলাম, তবুও কথা বললো, কত বড় সাহস! ঠিক সেই মুহূর্তে তে গেটের দিকে আসলো। তেজ চোখের কোণে এখনো টপ টপ পানি লেগে আছে। তার মুখখানা দেখিয়ে বোঝা যাচ্ছে সে কেঁদেছে। সায়না উদার হেসে থাকা মুখে তের দিকে তাকিয়ে বলল, নতুন প্রথম দিন ইউনিভার্সিটিতে কেমন কাটলো? তে খানিকটা লজ্জা লুকিয়ে তাকালো। চোখের ভিড়ে থাকা ঝাপসা আলোতে তার কিশোরী সৌন্দর্য আরো কোমল মনে হলো। সে নিচু স্বরে বলল, ভালো। জাঙ্কুক আরেকটা হেলমেট হাতে নিয়ে তেকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, আয় এদিকে আয়। তে ধীর পায়ে এগোলো, যেন প্রতিটি ধাপেই ভয় আর সতর্কতা মিশে আছে। জাঙ্কুকের সামনে এসে দাঁড়াতে জাঙ্কুক হেলমেটটি যত্ন সহকারে পরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে নির্দেশ দিল, বাইকে ওঠ। তে চুপচাপ তার স্থান পরিবর্তন করলো। বাইকে বসে সে খানিকটা দ্রুত রাখলো, যেন নিজেকে সুরক্ষিত মনে করে। তার ছোট হাতগুলো ব্যাগের উপর শক্ত করে ধরে আছে, চোখে এখনো ভয়ের ছায়া। জাঙ্কুকের তা দেখে আরো বেশি রাগ উঠে গেল। ধমক দিয়ে বলল, গাড়ি আসেনি তাই তোকে বাইকে তুলছি, নয়তো তোকে বাইকে তোলার শখ আমার ছিল না। তাই চুপচাপ কাছে এসে ধরে বস, পড়ে গেলে আর তুলবো না, রাস্তায় ফেলে রেখে চলে যাব। জাঙ্কুকের মুহূর্তে ধমকানোতেই তেশল কাঁপতে শুরু করলো। এক মুহূর্ত বিলম্ব না করে জাঙ্কুকের কাজ ঘেঁষে কাঁধ ধরে মনে মনে আড়ালো, এই লোকটাকে বিশ্বাস, যা বলে তাই করে। যদি সত্যিই ফিরে চলে যায়। জাঙ্কুক আর কিছু না বলে বাইকের ইঞ্জিন চালু করলো। বাইক স্টার্ট হতেই ধীর ধ্বনিতে গিয়ার চলে গেল, আর বাইকের চাকা ধুলো উড়িয়ে সামনে এগিয়ে চলল। জাঙ্কুকের চোখে নিয়ন্ত্রণ আর সতর্কতা, তের চোখে ভয় আর আস্থা।
দুটি অনুভূতি একসাথে বাতাসে মিলেমিশে ঘন হয়ে উঠল। বাইকের ইঞ্জিনের গুঞ্জন হঠাৎ থমকে গেল। জাঙ্কুক শপিং মলের সামনে দাঁড় করালো। তে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, নাম। তে চুপচাপ নামলো। জাঙ্কুকও বাইক থেকে নেমে গম্ভীর কণ্ঠে বলল, আয়। তে কিছু বলার সাহস পেল না। জাঙ্কুকের পিছনে পিছনে সে ধীরে হাঁটতে লাগলো। মলের ভিতরে ঢুকতেই জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, হিজাব পছন্দ কর, তোর জন্য। তে কিছু বলো না, চোখে অদ্ভুত আতঙ্ক আর কৌতূহল মিশে আছে। সে ধীরে ধীরে বলল, আমার এই দুইটাই হবে। জাঙ্কুক চোখ ছোট করে তাকালো তের হাতের দিকে। নরম ভাবে কাপড় ধরেছে। এক মুহূর্তের জন্য তার মনটা থমকে গেল। তারপর জাঙ্কুক মলের সেলসম্যানের দিকে হালকা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কত কালারের হিজাব আছে? সব প্যাকেট করে দিন। তের চোখ বড় বড় হয়ে গেল। জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, এত হিজাব দিয়ে আমি কি করব? জাঙ্কুক আর চোখে তের দিকে তাকিয়ে বলল, খাবি বলত। জাঙ্কুকের কথার প্রতি উত্তরে তে আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। তার ঠোঁট সামান্য কেঁপে উঠেছিল, কিন্তু শব্দ বের হওয়ার আগে গলা যেন শুকিয়ে গেল। সে এই মানুষটাকে ভয় পায়, অস্বীকার করার উপায় নেই। কেন পায় তার স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই তার নিজের কাছেও। জাঙ্কুক সবসময় চিৎকার করে না, সবসময় রাগ দেখায় না, তবুও তার সামনে দাঁড়ালে তীরের ভিতরে অদৃশ্য এক চাপ তৈরি হয়। বুকের ভিতর ধুকপুকানি বাড়ে, আঙুলের ডগা ঠান্ডা হয়ে যায়, হাঁটু কেঁপে ওঠে। দুটি সাধারণ কথা বলার মতো সাহস হয় না তার। শব্দগুলো মাথায় আসে, কিন্তু ঠোঁট পর্যন্ত পৌঁছানোর আগেই থেমে যায়। এটা নিয়েতে নিজের প্রতি ভীষণ বিরক্ত ও নিজের উপর রাগ হয়। আমি এমন কেন কেন এত ভয় পাই জাঙ্কুক ভাইয়াকে? মনে মনে প্রশ্ন ছুঁয়ে দেয় নিজেকে, কিন্তু আফসোস প্রশ্নের উত্তর কখনোই পায় না। জাঙ্কুক এত বকাঝকা করে, কখনোই নিজের হয়ে সাফাই করতে পারে না। সে জানে এই কাঁপাকাঁপি ইচ্ছে করে আসে না, তার এটা নিয়ন্ত্রণে নেই, নিজেকে সামলাতে পারে না। নিজের শরীরের এই অদ্ভুত প্রতিক্রিয়ার উপর তার কোনো কর্তৃত্ব নেই, আর সেটাই তাকে সবচেয়ে বেশি অসহায় করে তোলে। তে চুপচাপ দাঁড়িয়ে এসব ভাবছিল। চারপাশে মলের ভিড়, মানুষের চলাচল, আলোর ঝলকানি, সবকিছুই যেন দূরের কোনো দৃশ্য। সে নিজের ভিতরের অস্থিরতায় ডুবেছিল। ঠিক তখনই পাশ থেকে জাঙ্কুকের গম্ভীর কণ্ঠস্বর তার কানে আঘাত করলো, আসবি নাকি এভাবে দাঁড়িয়ে থাকবি সারাদিন? তে চমকে উঠে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক ওর দিকে এক পা এগিয়ে এসে ঠান্ডা স্বরে বলল, যদি থাকতে চাস স্পষ্ট করে বল, তাহলে তোকে এখানে রেখে চলে যাই। তে কাঁপা কণ্ঠে ধীরে জিজ্ঞাসা করলো, হিজাব নিব না? জাঙ্কুক ভুরু কুঁচকে তাকালো তার দিকে। তুই কোন ধান্দায় থাকিস বলতো? পেমেন্ট করে আসলাম, দেখলি না? ওনারা পার্সেল করে পাঠিয়ে দেবে, চল এখন। আমার আবার এক জায়গা দিতে হবে। তাই মাথা নাড়িয়ে আর কিছু না বলে চুপচাপ জাঙ্কুকের পিছনে পিছনে হাঁটা ধরলো। হাঁটতে হাঁটতে মনে মনে আওড়ালো, উনি কখন পেমেন্ট করলো? আমি কিছুই দেখলাম না কেন? বাইকের সামনে এসে জাঙ্কুক আর একটু সময় নষ্ট করলো না, উঠে বসে ইঞ্জিন স্টার্ট দিল। তেও সাবধানে উঠে বসলো। এখন আর দূরত্ব রাখার চেষ্টা করলো না, চুপচাপ বসে পড়লো। প্রায় 40 মিনিট পর বাইক ধীরে ধীরে গতি কমিয়ে থামলো খান ভিলার সামনে। তে দ্রুত নেমে গেল। জাঙ্কুক গম্ভীর স্বরে বলল, বাড়ি গিয়ে গোসল করে খাবার খেয়ে ঘুমাবি, আর রাতে আমার কাছে পড়তে আসবি, আমি পড়াবো তোকে। কিন্তু ভাইয়া, ছোট আব্বু তো আমার জন্য টিচার রেখে দেবে বলেছে, আর তাছাড়া ছোট আম্মু বকবে যদি তোমার কাছে পড়তে যাই। আমি যা বলছি তাই হবে, আমার কাছে পড়বি। তোর ছোট আব্বু আর ছোট আম্মুকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে নিব। তুই এখন বাড়ি যা, আর আমি যা করতে বলেছি তাই কর গিয়ে। শেষে কথাটা ধমক দিয়ে বলো। তোর সঙ্গে সঙ্গে কেঁপে উঠলো। গুটি গুটি পায়ে বাইরের দিকে হাঁটা দিল। তার পদক্ষেপে ছিল নিঃশব্দ ক্লান্তি। পেছনে দাঁড়িয়ে জাঙ্কুক একবার তাকালো তার দিকে। চোখে কঠোরতা থাকলো, ভিতরে কোথাও যেন অদ্ভুত এক টান, কিন্তু সেই টানকে মুখে প্রকাশ করলো না। এক ঝটকায় বাইক স্টার্ট দিল। সন্ধ্যা 7টার দিকে খান বিলের ভেতরটা তখন আদৌ নিস্তব্ধ। তে গোসল করে নামাজ পড়ে খুব অল্প কিছু খেয়ে শুয়ে পড়েছিল। খাওয়ার ইচ্ছে ছিল না একটুকু। হঠাৎ নিচ থেকে তীব্র চিৎকার ভেসে এলো। তীর ঘুম ভেঙে গেল ধাক্কা খাওয়া মানুষের মতো। সে তাড়াতাড়ি উঠে বসলো, বুক ধরপড় করছে। শব্দটা পরিষ্কার, কেউ রাগে চিৎকার করছে। তীর তড়িঘড়ি করে ওড়না ঠিক করে মাথা দিল। দরজা খুলে করিডোরে এসে নিচে তাকাতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। আতকে উঠল সে। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। তার কপাল কেটে গেছে, রক্ত জমাট বেঁধে কাছে দাগ হয়ে গেছে। হাতের কাটা, শার্টের হাতার লাচের ছোপ। তের গলা শুকিয়ে গেল। আর তার ছেলের সামনে দাঁড়িয়ে গর্জে বলছে, তুই কি কোনোদিন মানুষ হবি না? এই বাইক রাইডিং করতে তোকে কতবার না করেছি, তবু করিস। নিজের কি দশা করেছিস দেখেছিস? কাইকে দেখেও তো কিছু শিখতে পারিস। কত ভদ্র ছেলে তুই, এরকম দায়িত্ব জ্ঞানহীন কেন? নিজের জীবনটাকে খেলনা বানিয়ে ফেলেছিস। ড্রয়িং রুমের ভারী পরিবেশে জিনের কণ্ঠ ভেসে উঠল, আরে ছেলেটা মাত্র এসেছে, ওকে রুমে গিয়ে একটু বিশ্রাম নিতে দাও। দেখেছি তো কতটা আঘাত পেয়েছে।
তার স্বরে বিরক্তির চেয়ে উদ্বেগই বেশি ছিল। কিন্তু আরএমের মুখখানা আরো কঠিন হয়ে গেল। রাগী কণ্ঠে বলল, তুমি কথা বলো না, তোমার লাইফ এই ছেলেটার এই অবস্থা। জাঙ্কুক এতক্ষণ চুপ ছিল, এখন বলে উঠল, আমি এরকমই থাকবো, আপনি যা ইচ্ছে করুন। কথাগুলো ছুড়ে দিয়ে সে আর এক মুহূর্তে দাঁড়ালো না, সোজা সিঁড়ির দিকে পা বাড়ালো। পেছন থেকে তার বাবা গর্জে উঠল, হ্যাঁ হ্যাঁ, আজকালকার পোলাপান বাবার কথা কেন শুনবে, যা ইচ্ছে কর। সিঁড়ির ধাপগুলো যেন আজ ভারী হয়ে উঠেছে। প্রতিটি ধাপে জাঙ্কুকের পা শব্দ স্পষ্ট। কপালের জমাটে রক্ত শুকিয়ে শক্ত হয়ে গেছে, হাতের কাটা অংশে রয়েছে ছোপ। উপরে করিডোরে দাঁড়িয়েছিল তে, তার চোখে এখনো ঘুমের ছাপ, মুখে আতঙ্কের রেখা। ওড়না ঠিক করে মাথা দিয়েছে, তবু এলোমেলো চুল কপালে লেগে আছে। জাঙ্কুক সিঁড়িতে উঠতেই তে তার সামনে পড়লো। এক মুহূর্ত তার চোখ থেমে গেল তেয়ের মুখে। সে আদৌ ঘুম জড়ানো ভীত মুখটা দেখে যেন তার স্পন্দন আচমকা থেমে গেল। কি এক অদ্ভুত অনুভূতি যেন বুকে তোলা দিল। রাগ, অস্বস্তি নাকি অন্য কিছু। তেয়ের চোখ সোজা গিয়ে পড়েছে জাঙ্কুকের কপালের ক্ষতে। ভয়ের সাথে উদ্বেগ মিশে আছে। দুজনের চোখ এক সেকেন্ডের জন্য আটকালো। তারপরে জাঙ্কুক মুখ ফিরে নিল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কোনো কথা না বলে গটগট করে নিজের রুমে চলে গেল। তে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলো জাঙ্কুক নিজের রুমে ঢুকে দরজা হাত খোলা রেখেছে। সে জানে এই মানুষটা জেদি, ব্যথা পেয়েও কারোর সামনে দুর্বল হবে না, ব্যান্ডেজ করবে না, ওষুধ লাগাবে না। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। মনে মনে ভাবলো, রক্তটা তো জমেই আছে, যদি ইনফেকশন হয়। তারপর আর কিছু না ভেবে গুটি গুটি পায়ে এগিয়ে গেল জাঙ্কুকের দরজার সামনে। হাত তুলে খুব হালকা করে দরজায় ধাক্কা দিল। ভিতরে কোনো সাড়া নেই। দরজা ঠেলে ভেতর টাকা দিয়ে দেখলো জাঙ্কুক বেডের উপর বসে আছে, হেডবোর্ডে হেলা দিয়ে, চোখ বন্ধ। কপালের পাশে শুকিয়ে যাওয়া রক্তের দাগ স্পষ্ট। তার চোখ গিয়ে পড়লো ডয়ারের দিকে, ওখানেই তো ফার্স্ট এড বক্স আছে। সে নিঃশব্দে এগিয়ে গেল, হাত বাড়িয়ে ডয়ার টানতেই হঠাৎই শক্ত একটা হাত তার কবজি চেপে ধরলো। এক ছটকায় টান, তে ভারসাম্য হারিয়ে বেডের উপর পড়ে গেল। এরপরে জাঙ্কুক তার উপরে শুয়ে দু হাত দিয়ে দুপাশে ভর দিল, যেন সে আটকে গেছে তার মাঝে। তে চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। তার স্পন্দন এমন জোরে লাফাচ্ছে যেন বুক ফেটে বাইরে বেরিয়ে আসবে। হাত ঠান্ডা, নিঃশ্বাস কাঁপছে। এক মুহূর্তের জন্য সে বুঝতেই পারলো না কি ঘটলো। ও মনে মনে আড়ালো, আমি তো শব্দ করিনি, তাহলে জাঙ্কুক ভাই বুঝলো কিভাবে আমি রুমে এসেছি? ওই তো চোখ বন্ধ করেছিলেন। তে নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। জাঙ্কুক কখনোই তার এত কাছাকাছি আসেনি। জাঙ্কুকের উষ্ণ নিঃশ্বাস বারংবার তের গালে, ঠোঁটের কোণে, চোখে, পুরো মুখ জুড়ে ছুঁয়ে যাচ্ছে। শরীরটা কেমন অবশ হয়ে আসছে। জাঙ্কুকের গায়ের পারফিউমের ঘ্রাণ, এই ঘ্রাণটা তের কাছে মারাত্মক লাগে, যেন চুম্বক। তে চোখ খুলতেই পারছে না, সাহস নেই। জাঙ্কুক তের দিকে আরেকটু ঝুঁকে এলো, তার কণ্ঠস্বর নিচু, ভিতরে জমে থাকা রাগ স্পষ্ট। দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, কেন এসেছিস সেখানে? তোর ছোট আব্বু বললো আমি দায়িত্ব জ্ঞানহীন। এখন যদি আমি সত্যি সত্যি দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করে ফেলি, তখন সামলাতে পারবি তো? কেন আমাকে জ্বালাতে আসিস? আমার শান্তি কি তোদের চাচা ভাতিজি সহ্য হয় না? আচমকা জাঙ্কুক ঝুঁকে পড়ে তার দিকে। মুহূর্তের মধ্যে তার উষ্টের উপর এক অপ্রত্যাশিত রুক্ষ স্পর্শ নেমে এলো। তের দেখে যেন বিদ্যুৎ খেলে গেল। ভয়, লজ্জা আর অবিশ্বাস শরীরের ভেতরটা কেঁপে উঠল প্রবলভাবে। হাত দুটো অসহায়ভাবে কাঁপতে লাগলো। বুকের ভেতর হৃদস্পন্দন অসংলগ্ন ছন্দে থুকবো করতে লাগলো। সে চোখ বন্ধ করে ফেলেছিল, কিন্তু চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়েছিল অনবরত। তার কাঁপাকাঁপি ফুপানি নীরব রুমটাকে আরো ভারী করে তুলছিল। জাঙ্কুক হঠাৎ থেমে গেল। বিরক্তির ছাপ তার মুখে স্পষ্ট, যেন এই কান্না তাকে আহত করেনি, বরং স্থির করে তুলেছে। সে দূরে সরে গেল। তারপর রাগে গর্জে উঠে বলল, আমার কাছে কেন আসিস? জানিস তো আমি খারাপ। কণ্ঠে আত্ম অবমাননা আর আক্রোশের মিশ্র সুর। তে কাঁপতে কাঁপতে কিছু বলতে চেয়েছিল, কিন্তু শব্দ বের হলো না। গলা যেন শুকিয়ে পাথর হয়ে গেছে। জাঙ্কুক হঠাৎ তার হাত চেপে ধরলো, বের হয়ে যা। এক ঝটকা তাকে বিছানা থেকে নামিয়ে দরজাটিকে ঠেলে দিল। মুহূর্তের মধ্যে দরজা খুলে তাকে বাইরে ছুঁড়ে দিল। তের দেহটা ছিটকে পড়লো দরজার পাশে রাখা শোপিসের ধারে। কপালে সজরে লেগে গেল শোপিসের কোণ, ঝাঁকুনি, ব্যথা, তারপর উষ্ণ কিছু গড়িয়ে পড়ার অনুভূতি। কপাল কেটে গেছে। রক্তের ফোঁটা ধীরে ধীরে গড়িয়ে নেমে এলো তার কপাল বেয়ে। কিন্তু সে বসে রইল না, কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। সে এক দৌড় দিল নিজের রুমের দিকে। দরজাটা ভেতর থেকে বন্ধ করার পরও জাঙ্কুকের বুকের ভেতর ঝড় থামল না। রুমের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। সে আর এক মুহূর্ত ভিতর থাকতে পারল না। রুমের এক কোণে ঠেস দিয়ে রাখা গিটারটা হাতে তুলে নিল। সোজা বেলকনির দিকে হাঁটলো। দরজা খুলতেই রাতের হালকা বাতাস এসে মুখে লাগলো। একটা দীর্ঘ শ্বাস ফেললো সে। তারপর বেলকনির লাইটটা নিভিয়ে দিল। চারপাশ অন্ধকার, শুধু আকাশ ভরা চাঁদের আলো। সে মেঝেতে বসে পড়লো, গিটারটা কোলে রাখলো। কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আঙুলগুলো ধীরে ধীরে তার উপর বুলিয়ে দিল।
রাতের নিস্তব্ধতায় গিটারের শব্দ অদ্ভুতভাবে কাঁপতে লাগলো। জাঙ্কুক যখন খুব বেশি ভেঙে পড়ে, যখন নিজের ভেতরের অন্ধকারটা তাকে গ্রাস করতে চায়, তখন সে গান গায়। গান তার আশ্রয়, তার স্বীকারোক্তি। আজও তাই গিটার বাজাতে বাজাতে নিচু ভারী কণ্ঠে নিজের প্রিয় গান গাইতে শুরু করলো। রাত তখন 9টা। জাঙ্কুকের রুমের দরজা নক করলো কাই। কাই এক প্রকার জাঙ্কুককে মানিয়ে বুঝিয়ে সুঝিয়ে ডিনার করতে নিয়ে গেল নিচে। আর তখন জানতে পেরেছিল তে এখনো খায়নি, সে নাকি এখনো ঘুমোচ্ছে, শরীর ক্লান্ত। রাত তখন 11টার কাছাকাছি। খাবারের প্লেটটা হাতে নিয়ে জাঙ্কুক ধীরে পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলো। রুমের দরজা আধ খোলা, ভিতরে আলো জ্বলছে কিন্তু বিছানা খালি। তার ভ্রু কুঁচকে গেল। প্লেটটা ছোট টি টেবিলের উপর রেখে চারপাশে তাকালো। তের অভ্যাস জানা আছে তার, মন খারাপ হলে দুটো জায়গায় যায়, হয় বেলকনিতে না হয় ছাদে। সে প্রথমে বেলকনিতে গেল কিন্তু সেখানে থেকে পেল না। অবশেষে সে উপরে গেল, অর্থাৎ ছাদে। ছাদের এক কোণে রেলিং এর পাশে দাঁড়িয়ে আছে তে। ওর পিঠটা হালকা কাঁপছে। জাঙ্কুকের পা থেমে গেল 1 সেকেন্ডের জন্য, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল। কাছে যেতেই বুঝতে পারলো তে কাছে, নিঃশব্দে। জাঙ্কুকের ভেতর যেন কিছু একটা ছিঁড়ে গেল। এক ঝটকায় তের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে দিল। আচমকা টানে তে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললো। বুক ধুকপুক করছে। চাঁদের আলোয় ওর মুখটা ফ্যাকাশে। জাঙ্কুকের দৃষ্টি থেমে গেল ওর কপালে। চুলের ফাঁক দিয়ে দেখাচ্ছে কাটা দাগ, শুকনো রক্তের দাগ লেগে আছে। তার চোখ এক মুহূর্তে বদলে গেল। অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, তে তোর কপালে কি হয়েছে? তে ধীরে ধীরে চোখ খুললো। চাঁদের আলোয় জাঙ্কুকের মুখটা এত কাছে। তে একদমই এই সময় এখানে জাঙ্কুককে আশা করেনি। সঙ্গে সঙ্গে আগের ঘটনার স্মৃতি ঝসে উঠল মনে। দরজা ধাক্কা, পড়ে যাওয়া, কপালের ঝালা। তের চোখে আবারও পানি এলো। সে কাঁপা গলায় বলল, ছাড়ুন আমাকে। তখন ব্যথা দিয়ে এখন কেন আসছেন আমার কাছে? আমি কখন থেকে ব্যথা দিলাম? তার কণ্ঠে বিস্ময়, যেন সে সত্যিই বুঝতে পারছে না। তে তাকালো তার দিকে, চোখ লাল ভেজা। তারপর কাঁপা কণ্ঠে বলল, কখন আবার? তখন রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন, তখনই তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। শব্দগুলো শেষ হতেই বাতার জন্য ভারী হয়ে উঠল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর জাঙ্কুকের মুখের রং বদলে গেল। সে হঠাৎ ঘুরে পাশের দেয়ালে একের পর এক ঘুষি মারতে লাগলো। জাঙ্কুকের এমন আচরণে তে আতকে উঠলো। কি করছেন? জাঙ্কুক দাঁতে রাস্তা পেয়ে বলল, আমি শুধু শুধু তোকে ব্যথা দিই, তাই না? তে দৃষ্টি গিয়ে থামলো তার হাতে। আপনার হাত। দেয়ালে আঘাত করতে করতে হাতের চামড়া উঠে গেছে। আগে কাটা জায়গা থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু জাঙ্কুক যেন সেদিকে খেয়ালই করছে না। সে আবার এদিকে ফিরল। চাঁদের আলোয় কপালে শুকনো রক্তের দাগ আরো স্পষ্ট। জাঙ্কুকের আঙুল কাঁপছে। ধীরে ধীরে চোর সরিয়ে ক্ষত জায়গাটা দেখতে লাগলো। তের কপালের ক্ষতের স্থানে নিজের অধরের স্পর্শ দিল। স্পর্শটা খুব নরম। তের বড় শরীর কেঁপে উঠল। জাঙ্কুক নিজের কপালটা তের কপালে ঠেকিয়ে নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে বলল, আমি তোকে অনেক বেশি আঘাত দিয়েছি, তাই না? বল, আর কোথায় আঘাত পেয়েছিস? আমার অধরের স্পর্শে তো সব আঘাত ভালো করে দিব। তার আঙুল আবার আলতো করে কপালের পাশে ছুঁয়ে রইল। কিছুক্ষণ নীরবতা, শুধু দুজনের শ্বাসের শব্দ। তারপর জাঙ্কুক একটু সরে তাকালো তের চোখে। তারপর নিচু কণ্ঠে বলল, তুই তো জানিস আমি রেগে গেলে নিজের মধ্যে থাকি না, তবুও কেন ওই সময় আমার কাছে যাস? তে কাঁপা কণ্ঠে বলল, আপনি ব্যথা পেয়েছিলেন তাই ব্যান্ডেজ করতে গিয়েছিলাম, নয়তো আপনার কাছে যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। তের সরল শিশু সুলভ উত্তর শুনে জাঙ্কুকের ঠোঁটে হালকা হাসি ফুটলো। তারপর একটু ঝুঁকে মৃদু স্বরে বলল, সত্যি আমার কাছে যাওয়ার ইচ্ছে ছিল না আমার স্বপ্নে পড়ে? তে লজ্জায় লাল হয়ে গেল। রাতের আকাশে চাঁদ নিশ্চুপ সাক্ষী হয়ে রইল। তাদের মাঝখানে জমে আছে অজস্র না বলা কথা, রাগের আড়ালে লুকানো যত্ন, ভয়ের আড়ালে লুকানো অনুভূতি। পরের দিন সকালবেলা ভোরের আলো পর্দার ফাঁক গলে রুমে ঢুকছে। হালকা রোদ মেঝেতে পড়ে নরম একটা আবহ তৈরি করেছে। তে গভীর ঘুমিয়েছিল। ঠিক তখনই তার কানে ভেসে এলো, তে আপু, ও তে আপু, ওঠো। লিজার তীব্র চিৎকারে ঘুম ভেঙে গেল তে। কি হয়েছে লিজা, এভাবে ডাকছিস কেন সকাল সকাল? কয়টা বাজে? রাখো তোমার বাজাবাজি, আগে বলো এতগুলো হিজাব তোমার নামে আসছে কিভাবে? আমি তো অবাক। এই জন্যই সকাল সকাল আমাকে ঘুম থেকে তুললি? বলো না আপনি, এতগুলো হিজাব, কালার, ডিজাইন সব আলাদা, কি পাঠালো? জাঙ্কুক ভাই কিনে দিয়েছে। কি? এত চিৎকার করা কি আছে? তোর ভাইকে আমাকে কিনে দিতে পারে না? কিনে দিতে পারবে না কেন? অবশ্যই পারবে। আচ্ছা বাদ দাও, বলো তো তোমার আর জাঙ্কুক ভাইয়ের ব্যাপার স্যাপার কি? মানে মানে এই যে ভাই তোমাকে এতগুলো হিজাব কিনে দিল, আবার আমাকে আলাদা করে ডেকে নিয়ে বললো তেকে বলবি রেডি হয়ে থাকতে, আমি ওকে ব্যাগে করে ইউনিভার্সিটিতে নিয়ে যাব। তে যেন ঠিক শুনতে পায়নি। তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। কি সত্যি এটা বলেছে? অবশ্যই, আমি কি মিথ্যা বলছি নাকি? তে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার মাথার ভিতর রাতের ঘটনাগুলো ঘুরপাক খেতে লাগলো।
নিচে সরে নিজেই বিড়বিড় করলো, ওনার আবার কি হলো? রাতে অত ভালো ব্যবহার করলো, এখন আবার বাইকে করে নিয়ে যাবে ভার্সিটিতে? ভূতে ধরছে নাকি ওনাকে? তখনই পাশ থেকে লিজা বলে উঠলো, আরে ধুর, ভূত না, প্রেমে ধরেছে। এই মুহূর্তে রেডি হয়ে নিচে নামলো। বাড়ির গেটের সামনে বাইক নিয়ে বসে আছে জাঙ্কুক। ঠিক তখনই ভেতর থেকে দৌড়ে এলোতে, আমি রেডি। হালকা হাঁপাচ্ছে, কণ্ঠে উত্তেজনা আর অল্প নার্ভাস ভাব। জাঙ্কুক তার দিকে তাকালো, এদিকে হেলমেটটা পরিয়ে দিই। তে জাঙ্কুকের কথার মতো এগিয়ে গেল ওর দিকে। জাঙ্কুক হেলমেটটা হাতে নিয়ে খুব যত্ন করে তের মাথায় পরিয়ে দিল। তাড়াতাড়ি উঠে বস, আমার ভার্সিটিতে কাজ আছে। তে মাথা নাড়লো, সাবধানে উঠে বসলো জাঙ্কুকের পেছনে। কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে ব্যাগ থামালো জাঙ্কুক। তে নামতে গিয়ে সাবধানে পা রাখলো। হেলমেট খুলে ফেরত দিতে গিয়ে চোখোচোখ হয়ে গেল দুজনের। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। ঠিক তখনই জাঙ্কুক বলে উঠল, কোনো ছেলের সাথে একদমই মিশবি না। কণ্ঠে আদেশের সুর গম্ভীর। ক্লাস ফাঁকে তে আর তের বান্ধবী জেমিন তারা ডিসাইড করলো লাইব্রেরিতে যাবে। হঠাৎই দুইটা ছেলে তাদের দিকে এগিয়ে এলো। তে আর জেমিন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তের চোখে ভয়, জেমিনের চোখে কৌতূহল। আজব, এভাবে কেউ সামনে চলে আসে? ছেলেটি ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলল, ঠিক মতো কথা বলো, আমি তোমাদের সিনিয়র। দুঃখিত ভাইয়া, আসলে বুঝতে পারিনি। ছেলেটা হেসে তের দিকে তাকালো। হাসিটা এমন কিছু বলেছিল যা একে অপরকে চ্যালেঞ্জ করে। সে হেসে বলল, তুমি তাহলে জাঙ্কুকের কাজিন? তের মাথা নাড়লো, কিন্তু সে ভয় নিয়ে হঠাৎ কাঁপতে লাগলো। ছেলেটি হঠাৎ মেয়েটি করে তের হাত ধরলো। তের চোখ বড় হয়ে গেল। কি করছেন ভাইয়া? ছেলেটি বাঁকা এসে বলল, ভাই না বলে জান্স বলো। তের ভয় আরো বাড়লো, শরীর যেন অবশ হয়ে আসছে, হাঁটু শক্তি হারাচ্ছে। সে হাত ছাড়ানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তের হৃদয় দ্রুত ধরপড় করছিল, সাথে ভীষণ কান্নাও পাচ্ছে ওর। আরে কি করছেন আপনি? ছাড়ুন তের হাত, সিনিয়র হতে পারেন তাই বলে এরকম ব্যবহার করবেন? ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর, এখানে কি হচ্ছে? তে ঘুরে তাকিয়ে দেখলো জাঙ্কুক। জাঙ্কুকের চোখ হঠাৎ গিয়ে থামলো ছেলেটির হাতের দিকে, যে হাত এখনো তের হাত শক্ত করে ধরে আছে। পরের মুহূর্তে যেন সবকিছু খুব দ্রুত ঘটে গেল। জাঙ্কুক কয়েক পা এগিয়ে গেল। এক ছটকায় সে ছেলেটির হাত থেকে তেকে সরিয়ে নিল। তে হোঁচট খেয়ে জেমিনের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর একটা খুশির সোজা ছেলেটির নাক বরাবর পড়লো। ঘটনাটা এত হঠাৎ ঘটলো যে আশেপাশের কয়েকজন ছাত্র অবাক হয়ে তাকিয়ে রইল। জাঙ্কুক তাতে দাঁত চেপে বলে উঠল, তোর সাহস হয় কি করে তের হাত ধরার? তার পাশে নিস্তব্ধতা। লাইব্রেরি বাতাস যেন ভারী হয়ে উঠেছে। ছেলেটি একটুও ভয় পেল না, বরং ধীরে ধীরে মাথা কাত করে জাঙ্কুকের দিকে তাকালো। তার ঠোঁটে সেই একই বাঁকা হাসি। তারপর সে একটু ঝুঁকে জাঙ্কুকের কানে মুখ নিয়ে খুব নিচু গলায় কিছু একটা বলল। কেউ শুনতে পেল না, কিন্তু কথাটা শোনার সাথে সাথে জাঙ্কুকের চোখ যেন আরো লাল হয়ে উঠল। তার চোয়াল শক্ত হয়ে গেল, হাতে শিরা ফুলে উঠল। মনে হচ্ছিল তার রাগ এবার সত্যি আকাশ ছুঁয়ে ফেলেছে। জাঙ্কুক আবার খুশি দিতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে একজোড়া শক্ত হাত এসে তার কবজি চেপে ধরলো। এই, কি করছিস তুই এসব? সায়ন দ্রুত জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। তার চোখে বিরক্তি আর চিন্তার ছাপ স্পষ্ট। ওকে ছাড়, এটা মারামারি করার জায়গা না, লাইব্রেরি এটা, এখানে সবাই পড়তে আসে। তারপর একটু ঝুঁকে ফিসফিস করে বলল, আরে পুতুল আছে এখানে, ভয় পাবে। আসলে সায়ন একে পুতুল নামে ডাকে। পুতুল নামটা শোনা মাত্রই জাঙ্কুকের চোখ এক মুহূর্তের জন্য তের দিকে চলে গেল। তে তখন জেমিনের পাশে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে। কয়েক সেকেন্ড চুপ করে থাকলো জাঙ্কুক, তারপর ধীরে ছেলেটার করার ছেড়ে দিল। ছেলেটির শার্ট ঠিক করতে করতে বাঁকা হাসি দিল। কিন্তু জাঙ্কুক ছেলেটির দিকে এমন চোখ পাকিয়ে তাকায় যে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। ওর সোজা তের দিকে এগিয়ে গেল। কিছু না বলি ওর হাত শক্ত করে ধরে ফেললো। তারপর হন হন করে লাইব্রেরি থেকে বেরিয়ে যেতে লাগলো। সবকিছু এত দ্রুত ঘটছিল যে তের যেন কিছুই মাথায় ঢুকছে না। তে শুধু চেষ্টা করছে জাঙ্কুকের সাথে তাল মিলিয়ে হাঁটতে, কিন্তু জাঙ্কুকের লম্বা পা দ্রুত হাঁটার সাথে তে ঠিকমতো হাঁটতে পারছিল না। কিছু দূর যাওয়ার পর তে বলে উঠলো, ভাইয়া আমি এত দ্রুত হাঁটতে পারছি না, ছাড়ুন প্লিজ। জাঙ্কুক আচমকা থেমে গেল। এক মুহূর্তের জন্য চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। জাঙ্কুক কোনো আগাম বার্তা ছাড়াই তেকে করে তুলে নিল। তে সম্পূর্ণ হতভম্ব হয়ে গেল। তার চোখে বিস্ময়, অবাক কণ্ঠে আড়ালো, কি করছেন জাঙ্কুক ভাইয়া, নামান আমাকে। জাঙ্কুক কোনো উত্তর দিল না। সে চুপচাপ থেকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। ইউনিভার্সিটির পেছনের দিকে একটা শান্ত জায়গা আছে, যেখানে খুব কম মানুষ আসে। সেখানে বড় জুঁই ফুলের গাছ দাঁড়িয়ে আছে। গাছটা তখন সাদা ছোট ছোট ফুলে ভরে আছে। জাঙ্কুক ধীরে ধীরে সেখানে গিয়ে থামলো। তারপর খুব সাবধানে তেকে নামিয়ে দিল। জাঙ্কুক স্থির হয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো গাঢ়, তীক্ষ্ণ চোখে তের দিকে তাকিয়ে আছে। আপনি ওইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? বাকি কথা শেষ করার আগে আচমকা জাঙ্কুক এগিয়ে এলো। এক ছটকায় সে তের দু হাত শক্ত করে ধরে ফেললো। দাঁতে দাঁত চেপে নিচু গলায় বলল, খুব ব্যথা হচ্ছে তাই না? আমার ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয় বুকে যখন কেউ তাকে স্পর্শ করে।
তে অবাক হয়ে তাকিয়ে রইল। জাঙ্কুকের চোখ তখন লাল হয়ে আছে, মনে হচ্ছিল সে নিজের রাগটা কোনোভাবে ধরে রাখার চেষ্টা করছে। রাগী কণ্ঠে বলল, কে বলেছে টুই টুই করে ইউনিভার্সিটি ঘুরতে? এতটাই যখন ঘুরতে মন চাইছিল তখন আমাকে বলতি, আমি নিজেই তোকে ঘুরে দেখাতাম। তের চোখে তখন পানি চলে এসেছে, নিজের অজান্তি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। জাঙ্কুক সেটা দেখে ওর দিকে আড়া ঝুঁকে এলো, তার আঙুলের চাপ এখনো শক্ত। তারপর কড়া গলায় বলল, একদম কান্না করবি না। তুই কি ভাবছিস তুই কান্না করলে আমি তোকে ছেড়ে দিব? তের বুকের ভেতরে অস্থিরতা কিছুতেই কম ছিল না। কাদা কান্না ভেজা কণ্ঠে ধীরে ধীরে বলল, আমি তো ভার্সিটিতে জেমিন ছাড়া আর কাউকেই চিনি না, আর ওই ছেলেটা যে আমার সাথে এমন আচরণ করবে আমি ভাবতেই পারিনি। জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে তের দিকে তাকিয়ে রইল। তুই জীবন জাঙ্কুকের কিছু লাগিস, এটা জানার পর অনেকেই তোর আশেপাশেই ঘুরবে। কেউ কেউ তোকে ব্যবহার করতে চাইবে, কেউ ক্ষতি করতে চাইবে। এটা তোর মাথায় রাখতে হবে, বুঝছিস? তে ধীরে ধীরে মাথা নাড়লো, তার চোখ তখনও ভেজা। জাঙ্কুকের রাগ যেন একটু একটু করে কমে আসছিল। সে ধীরে ধীরে তের হাত ছেড়ে দিল। ছাড়া পাওয়ার সাথে সাথেই তে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু হাতের ব্যথাটা তখনও রয়ে গেছে। ব্যথার জন্য হয়তো আবার তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তে মুখ খুঁড়িয়ে কান্না ঢোকানোর চেষ্টা করছিল। হঠাৎই জাঙ্কুক তাকে নিজের দিকে টেনে নিয়ে জড়িয়ে ধরলো। তে যেন বিদ্যুতের স্পর্শে কেঁপে উঠলো, তার চোখ বড় হয়ে গেল। সে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক তাকে শক্ত করে বুকে ধরে রাখে। জাঙ্কুক ধীরে ধীরে তের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, খুব বেশি ব্যথা করছে? মুহূর্তের মধ্যেই তে যেন কান্না করাই ভুলে গেল। এই তো কিছুক্ষণ আগেই মানুষটা তাকে এত বকছিল, রাগে চোখ লাল হয়েছিল, আর এখন মানুষটা কতটা নরম। তার বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে ধুকবুক করতে লাগলো। সে বুঝতেই পারে না এই মানুষটা আসলে কেমন, কখনো আগুনের মতো রাগী, কখনো আবার কোমল। তে মনে মনে ভাবলো এই মানুষটাকে সে যেন ঠিক চিনতেই পারে না। জাঙ্কুক ধীরে ধীরে বলে উঠলো, আমি তোকে বকি তোর ভালোর জন্যে, তোর সচেতন হওয়া দরকার। সে একটু থামলো, তারপর আবার বলল, এভাবে বোকা হয়ে থাকলে পৃথিবীতে চলতে পারবি না রে, আর আমি সবসময় তোকে প্রোটেক্ট করার জন্য পাশে থাকবো না। এই কথাটা শুনে তের বুকটা ধক করে উঠলো। তার শিশুসুলভ জেদি কণ্ঠে বলল, থাকবেন না মানে? আপনাকে থাকতেই হবে, আর আমাকে প্রোটেক্ট করতেই হবে, তা আবার সারা জীবন। তার কথার ভঙ্গিটা এতটাই সরল আর বাচ্চাদের মতো ছিল যে জাঙ্কুক হেসে ফেললো। মৃদু গলায় বলল, করবো তো, কিন্তু যদি কোনোদিন না থাকি? তার সঙ্গে সঙ্গে মাথা নাড়লো, না থাকতেই হবে। তার চোখে জেদের ছিদিক। জাঙ্কুক কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, মৃদু হাসি নিয়ে বলল, আচ্ছা আচ্ছা আমার স্বপ্ন পড়ি, যা বলবে তাই হবে। তে লজ্জায় লাল হয়ে গেল। বাতাসে দুলতে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে সে হঠাৎ করে বলল, জাঙ্কুক ভাই, আমার না খুব ইচ্ছে আপনার পকেটে ফুল রাখার। কথাটা বলে সে একটু লজ্জা পেল। জাঙ্কুক মৃদু হেসে তাকে ছেড়ে একটু সরে দাঁড়ালো। ইচ্ছে অসম্পূর্ণ রাখতে নেই। তের মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল। সে ঝুঁকে মাটির কাছ থেকে কয়েকটা জুঁই ফুল তুলে নিল, তারপর ধীরে ধীরে জাঙ্কুকের কাছে এসে দাঁড়ালো। কাপা হাতে সে ছোট ছোট সাদা ফুলগুলো জাঙ্কুকের শার্টের পকেটে রেখে দিল। জাঙ্কুক মায়া ভরা দৃষ্টিতে তের দিকে শুধু তাকিয়ে রইল। ভার্সিটি শেষে জাঙ্কুকের বাইকেতে জাঙ্কুক বাইক চালাচ্ছে। জাঙ্কুক একবার আয়না তাকিয়ে তের মুখটা দেখলো, তারপর বলে উঠলো, তে তোর কি খুব খারাপ লেগেছে? তে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কখন? যখন ওই ছেলেটা তোর হাত ধরেছিল। কথাটা শুনতেই তের হাত হঠাৎ শক্ত হয়ে গেল। সে অজান্তে জাঙ্কুকের কাঁধ শক্ত করে ধরে ফেললো। কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, অনেক বেশি। তার কণ্ঠে ভয়ের চাপ স্পষ্ট। জাঙ্কুকের জ্বর শক্ত হয়ে উঠল, কিন্তু সে নিজের গলাটা শান্ত রেখে বলল, তুই মন খারাপ করিস না, আমি আছি না, আর কখনো তোকে এমন পরিস্থিতিতে পড়তে হবে না। এই কথাটা শুনতেই তের বুকের ভেতরটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। সে একটু সামনে ঝুঁকে বসলো। আপনি তো শুধু আমাকে বকা দেন, একটু আদরও করেন না। কথাটা বলি সে একটু চুপ করে গেল, যেন নিজের কথা নিজে বোকা হয়ে গেল। কেন এমন কথা বলে ফেললো সে? জাঙ্কুক আয়না তাকিয়ে তার মুখের অভিমানী ভাবটা দেখলো। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল, তারপর দুষ্টুমি কণ্ঠে বলল, ও আদর চাই বুঝি? প্রথমে তে ঠিক বুঝতে পারেনি কথাটার মানে কি, কিন্তু কয়েক সেকেন্ড পরে হঠাৎই যেন তার মাথায় কথাটার অর্থ পরিষ্কার হয়ে গেল। সে একদম অপ্রস্তুত হয়ে গেল। আপনি আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। তার কণ্ঠে লজ্জা আর অস্বস্তি দুটোই মিশেছিল। জাঙ্কুক আয়না একবার তাকিয়ে তার সেই মুখটা দেখলো, তারপর ঠোঁটের কোণে হালকা দুষ্টু হাসি ফুটিয়ে তুলে বলল, থাক ছোট মানুষ, এখন বোঝা লাগবে না, সময় হোক, আমি সবকিছু বুঝিয়ে দেবো। তে এতক্ষণ জাঙ্কুকের কথায় এতটাই মনোযোগ দিয়ে শুনছিল যে খেয়ালই করেনি তারা কোথায় চলে এসেছে। ব্যাগ থামতে সে অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলো, তারপর কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমাকে কোথায় নিয়ে আসলেন? আগে নাম। তে ধীরে ধীরে ব্যাগ থেকে নামলো। নামতে সে সামনে তাকিয়ে থমকে গেল। সামনে বিস্তীর্ণ নদী,
চারপাশে অদ্ভুত এক নীরবতা। দূরে কোথাও জলের ঢেউয়ের মৃদু শব্দ শোনা যাচ্ছে। এমন শান্ত জায়গায় সে আগে কখনো আসেনি। জাঙ্কুক ব্যাগ থেকে নেমে দাঁড়ালো। কিছুক্ষণ সে চুপচাপ তীরের দিকে তাকিয়ে রইল। বাতাসে তীরের হেজাব দুলছে আর সে নদীর দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে হঠাৎই জাঙ্কুক নিচু গলায় আওড়ালো, কে বলেছে নেশা শুধু ড্রিঙ্কসে হয়? তুই তো আমার আস্ত একটা নেশা, আমার স্বপ্ন করি। কথাগুলো বাতাসে ভেসে উঠতেই চারপাশে নীরবতা যেন আরো গভীর হয়ে গেল। ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে গেল। জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমাকে এখানে নিয়ে আসার জন্য। জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন অন্যরকম একটা ভাব ফুটে উঠেছিল, গভীর, অস্থির। পরের মুহূর্তে সবকিছু যেন হঠাৎ বদলে গেল। হুট করে জাঙ্কুক তের হাত ধরে টেনে তাকে কাছে নিল। তে কিছু বুঝে ওঠার আগেই সে পেছনের গাছটার সাথে হালকা করে চেপে গেল। তের নিঃশ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল। জাঙ্কুক দু হাত দিয়ে গাছের পাশে ভর দিয়ে দাঁড়ালো, যেন তেকে ঘিরে রেখেছে। তারপর ধীরে ধীরে সে নিজের কপালখানা তের কপালে ঠেকিয়ে দিল। তের চোখ বড় বড় হয়ে গেল। তার বুকের ভিতর ধুকবুক শব্দটা যেন স্পষ্ট শোনা যাচ্ছে। জাঙ্কুক নিচে কিন্তু গম্ভীর গলায় বলল, আমার প্রতি কি তোর কোনো ধরনের ফিলিংস আসে না? এই যে তোর এত কাছে আমি দাঁড়িয়ে আছি, আমার গরম নিঃশ্বাস তোর পুরো মুখে আশ্রে পড়ছে, এদিকে তোর অন্যরকম কোনো ফিলিংস কাজ করছে না? তের শরীর থরথর করে কাঁপছে, যেন হঠাৎ তার শরীরের সমস্ত শক্তি কোথাও হারিয়ে গেছে। বুকের ভিতর ধকধক শব্দটা এত জোরে হচ্ছিল যেন মনে হচ্ছিল জাঙ্কুকও শুনতে পাচ্ছে, কিছু বলার শক্তিও পাচ্ছে না যেন। জাঙ্কুক কয়েক সেকেন্ড তার মুখের দিকে তাকিয়ে রইল। সেই লজ্জা, সেই অস্থিরতা সব কিছুই তার চোখে এড়ায়নি। তারপর নিচু গলায় বলল, কি হলো বল? তুই বহু কষ্টে ঠোঁট ভিজিয়ে বলে উঠলো, আমি জানি না কেমন ফিলিংস কাজ করে। কথাটা বলতে গিয়েও তার কণ্ঠ কেঁপে উঠলো। জাঙ্কুক ঠোঁট কামড়ে একটু হেসে ফেললো। তার চোখে তখন দুষ্ট ছিল। তারপর ধীরে ধীরে দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, জান তুই এভাবে ঘামছিস কেন, আবার কাঁপছিস কেন? আচ্ছা, কোনোভাবে কি তুই আমাকে সিরিয়াস করার চেষ্টা করছিস না তো? তুই আরো অপ্রস্তুত হয়ে গেল। কথাটা শুনি তের ঘাল দুটো এক মুহূর্তের জন্য টমেটোর মতো লাল হয়ে উঠলো। সে দ্রুত মাথা আরো নিচু করে ফেললো, হাত দুটো শক্ত করে ধরে রাখলো নিজের সামনে, যেন নিজেকে সামলাতে চাইছে। জাঙ্কুক সেই দৃশ্যটা চুপচাপ দেখছিল। তার চোখে এক অদ্ভুত মুগ্ধতা ফুটে উঠেছে। সে খুব নিচু ছড়ে বলল, তোর এই লজ্জার মাথা মুখটা আমার ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে এই গাল দুটো খেয়ে ফেলি। কি জান, খাবো? এই কিছুক্ষণ চুপ থেকে নিচে সরে বলে উঠলো, সবসময় আমাকে এভাবে লজ্জা দেন কেন? আপনার কাছে আসলেই হয় লজ্জা পাই, নয়তো বকা খাই। তের এই বোকার শোকা অভিযোগ শুনে জাঙ্কুক একটু হেসে ফেললো। বকা দিয়ে কারণ তুই ভুল করিস, আর লজ্জা দিয়ে কারণ এটা থেকে মারাত্মক সুন্দর লাগে। কিন্তু তুই তো একটু আগে আমার কাছে আদর চাইলি, এখন আমি করলি দোষ? তে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছিল না, ধীর কণ্ঠে আওড়ালো, আমি তো এই আদরের কথা বলিনি। জাঙ্কুক ভুল কুচকালো, দুষ্ট হাসি দিয়ে ফিসফিসিয়ে বলল, তাহলে কোনটা? বেডরুমের আদর? কথাটা শুনি তে একেবারে লজ্জায় লাল হয়ে গেল। সে অস্থির হয়ে বলল, ধ্যাৎ সরুন তো। কিন্তু জাঙ্কুক সরল না, বরং আরো কাছে দাঁড়িয়ে বলল, সরব না, আমার তো একটু চুমু দরকার, একটা চুমু খাই তোর ঠোঁটে। তে হতভম্ব হয়ে তার দিকে তাকালো। তের চোখ বড় বড় হয়ে গেল। তারপর বিস্মিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন জাঙ্কুক ভাই? ঠিকই তো থাকতে চাই, কিন্তু তুই কোথায় দেশ আমাকে শান্তিতে থাকতে? তে কিছু বলতে যাচ্ছিল, তার ঠোঁট একটু নড়ল, কিন্তু কথাটা বের হওয়ার আগেই পিছন দিক থেকে ভেসে এলো কড়কড় বিশ্রী একটা কণ্ঠ, কি রে তুই একা একাই মজা নিবি নাকি? আমাদেরকে একটু সুযোগ দে। কথাটার ভঙ্গি এতটাই অশোভন ছিল যে মুহূর্তের মধ্যে চারপাশে নীরবতা ভেঙে গেল। জাঙ্কুক সোজা হয়ে দাঁড়ালো। ধীরে ধীরে সে পেছনে ঘুরে তাকালো। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে দুজন ছেলে, যারা দেখি বোঝা যায় বকাটে। তাদের ভঙ্গি এমন যেন তারা পুরো ঘটনাটাকে মজা হিসেবে দেখছে। দৃশ্যটা দেখা মাত্রই জাঙ্কুকের চোখ মুখ শক্ত হয়ে গেল। তে ভারতীয় চোখে একবার ছেলেগুলোর দিকে তাকালো। জাঙ্কুক তখন পুরোপুরি সামনে দাঁড়িয়ে, যেন থেকে ঢাল হয়ে রক্ষা করছে। ভয়তে শরীর ঠান্ডা হয়ে আসছিল। সে ধীরে ধীরে এক পা পিছিয়ে এসে জাঙ্কুকের পেছনে লুকিয়ে পড়লো। তারপর অজান্তে হাত বাড়িয়ে জাঙ্কুকের কনুইয়ের কাছে শার্টের কোণটা শক্ত করে ধরে ফেললো। তের আঙুলগুলো কাঁপছিল, জাঙ্কুক সেটা টের পেল। তার পেছনে দাঁড়িয়ে থাকা তের কাপা হাতে স্পর্শ যেন তার ভিতরে রাগটাকে আর তীব্র করে তুললো। লোক দুটো অনেকক্ষণ ধরে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। হঠাৎ তাদের মধ্যে একজন ঠোঁট বাঁকিয়ে হাসলো। একটু সামনে এগিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলল, আরে তুই এভাবে রাগ করছিস কেন? তোকে তো মজা নিতে বারণ করিনি, তুই মজা নিয়ে সাথে আমাদেরকে একটু করতে দে। মুহূর্তে জাঙ্কুকের মুঠি শক্ত হয়ে গেল। সে সজোরে একটা ঘুষি মারল ছেলেটির নাক বরাবর। মূর্তি আর একটা ছেড়ে এসে জাঙ্কুকের উপর হামলা করতে চাইলো, কিন্তু জাঙ্কুকের সাথে কেউ পারল না। এদিকে তে জাঙ্কুকের পেছনে দাঁড়িয়ে সবটা দেখছে। যখন বকাটে দুইটার অবস্থা খারাপ, তখন তে এসে জাঙ্কুককে আঁকড়ে ধরে কাঁপতে কাঁপতে বলল, আর মারবেন না প্লিজ, ওদের কিছু হলে আপনি ঝামেলায় পড়বেন, আর আমি চাই না আপনি আমার জন্য ঝামেলায় পড়ুন।
আমি আসলে একটা ঝামেলা, তাই না? আমার জন্য এসব হলো, আমি না থাকলে এসব কিছুই হতো না। তে তখনও জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু তে শেষের কথাটা তার কানে যেতেই মুখের অভিব্যক্তি বদলে গেল। সে ছেলেগুলোকে ছেড়ে দিয়ে সে ঘুরে দাঁড়ালো। তার চোখে তখন এক অদ্ভুত তীব্রতা। তে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক তার হেজাবটা একটু সরিয়ে দিল। তারপর এক ঝটকায় মাথা নিচু করে তের গিরবার দেশের পাশে মুখ নিয়ে গেল। পরের মুহূর্তে তে তীব্র ব্যথা কেঁপে উঠল। জাঙ্কুক তার দাঁত বসিয়ে দিয়েছে গিরবার দেশে। তীব্র যন্ত্রণায় তার শরীর শক্ত হয়ে গেল। সে চেষ্টা করলো জাঙ্কুককে নিজে থেকে সরিয়ে দিতে, হাত দিয়ে ঠেলতে, কিন্তু পারল না। জাঙ্কুক তখনও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তে তাদের ধার থেকে ব্যথাটা সহ্য করতে লাগলো। তার চোখ বন্ধ হয়ে গেল, শ্বাস ভারী হয়ে উঠল। কয়েক মুহূর্ত পর জাঙ্কুক ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। তে হাঁপাতে হাঁপাতে একটু পিছিয়ে এলো। তার গলার কাছে দাঁতের গভীর দাগ পড়ে গেছে, সেখান থেকে পাতলা রক্ত গড়িয়ে পড়ছে। জাঙ্কুক তখন দু হাত তুলে তের দুর্বল ধরে ফেললো। তুই ঝামেলা মানে? একদমই না, তুই আমার সব। তে শুধু নিঃশব্দে তাকিয়ে রইল। জাঙ্কুক আবার বলে উঠল, আর একদিন এসব উল্টোপাল্টা ভাবলে তোকে মাটির নিচে পুঁতে দেব। কথাগুলো বলেই সে তেকে ছেড়ে দিল। তারপর আর একবারও পিছনে না তাকিয়ে সে সোজা হাঁটতে লাগলো নিজের বাইকের দিকে। তে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হাত গিয়ে স্পর্শ করলো নিজের গলায়। ব্যথা টনটন করে উঠছে, এখনো জ্বলছে। তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে। তারপর ধীরে ধীরে সে হাঁটতে শুরু করলো। ভয় আর অজানা শঙ্কা নিয়ে জাঙ্কুকের পেছন পেছন এগিয়ে গেল। জাঙ্কুক ভীষণ রেগে আছে, এটাতে খুব ভালোভাবে বুঝতে পেরেছে। আর সেই রাগের ভিতরে যেন লুকিয়ে আছে আরো অনেক কিছু, যা থেকে একই সাথে ভয় দেখাচ্ছে আবার অদ্ভুতভাবে টেনেও রাখছে। জাঙ্কুক সোজা বাড়িতে ঢুকে কারো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে গেল। তার মুখে ভাবটা এতটাই কঠিন ছিল যে কেউ সাহস করে আর কিছু জিজ্ঞাসা করতেও পারলো না। তবুও তের আম্মু আর জাঙ্কুকের মা দুজনই বিষয়টা খেয়াল করেন। ড্রয়িং রুমে দাঁড়িয়ে তের মা তের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? জাঙ্কুক এমন চুপচাপ কেন? কিন্তু তে কিছুই বলল না। সে শুধু মাথা নিচু করে রইল, চোখে ক্লান্তি, মুখে অদ্ভুত এক নীরবতা, যেন ভিতরের সব কথা সে গিলে ফেলেছে। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, চুপচাপ সেখান থেকে সরে গিয়ে নিজের রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিল। রুমে ঢুকেই সে কিছুক্ষণ দরজার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। আজকের সব ঘটনা একসাথে তার মাথায় ঘুরতে লাগলো। নদীর পার, সেই ঝামেলা, জাঙ্কুকের রাগ, আর সেই মুহূর্ত। আর তার গলায় এখনো হালকা জ্বালা করছে। ধীরে ধীরে সে বাথরুমে ঢুকে গেল। ঠান্ডা পানি গায়ে পড়তেই একটু স্বস্তি লাগলো, কিন্তু মনটা শান্ত হলো না। গোসল শেষে সে উঁচু করে নামাজ পড়লো। সে সেজদায় গিয়ে তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। নামাজ শেষে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। রাত তখন 9টা বাজে। তখন জাঙ্কুকের বাবা তাকে নিজে থেকে নিয়ে আসে নিচে। আর নিচে আসতেই সে জানতে পারলো জাঙ্কুক এখনো বাড়ির বাইরে। জাঙ্কুক তো বলেছিল সে পড়াবে, তাহলে এখনো বাড়ির বাইরে কেন? তার মনে অদ্ভুত একটা প্রশ্ন জেগে উঠল। রাতের নীরবতা যেন আরো গভীর হয়ে এলো। সেই নীরবতার মাঝে তের মনটা আরো ভারী হয়ে উঠল। অভিমান, অপেক্ষা, আর কিছু না বলা অনুভূতি। রাত তখন 12টা। চারপাশে তখন গভীর নীরবতা নেমে এসেছে। তুই কোথাও কুকুরের হালকা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। তুই বেলকনিতে দাঁড়িয়েছে অনেকক্ষণ ধরে। খাওয়া শেষ করে সে নিচে নামেনি, বারবার ঘড়ির দিকে তাকিয়ে আছে। খাওয়া শেষ করে সে আর নিচে নামেনি, বারবার ঘড়ির দিকে তাকিয়েছে। আবার রাস্তার দিকে তাকালো। জাঙ্কুক এখনো ফেরেনি। তার ভীষণ বিরক্ত লাগছে, রাগ হচ্ছে। আবার সেই রাগের ভিতরে জমে উঠছে এক পাহাড় সমান অভিমান। এত রাতে কোথায় থাকে মানুষ? আর নিজেই তো বলেছিল পড়াবে, যদিও রাত 11টার পর যে মিনিট সে বলেছে। তারপর থেকে তুই অপেক্ষা করেই যাচ্ছে 1 ঘন্টা। তারপর আরেকটু সময় যেন আজ খুব ধীরে যাচ্ছে। হঠাৎ একটু দূর থেকে বাইকের শব্দ ভেসে এলো। তের বুক ধপ করে উঠলো। সে তাড়াতাড়ি বেলকুনি রেলিং ধরে নিচের দিকে তাকালো। গেটের সামনে এসে একটা বাইক এসে থামলো। তে জাঙ্কুককে দেখা মাত্রই স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু মুহূর্তে তার বুকটা ধপ করে উঠলো, কারণ জাঙ্কুকের হাত বেয়ে রক্ত পড়ছে। সে আর এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে নিচে নেমে গেল। মেইন দরজার কাছে এসে দাঁড়াতে ঠিক সেই সময় জাঙ্কুক কলিং বেল চাপতে লাগলো। তার আগেই দরজাটা খুলে গেল। জাঙ্কুক একটু থেমে গেল। সে হয়তো ভাবেনি দরজা খুলতেই তেমন এক উদ্বিগ্ন মুখ তার সামনে পড়বে। দরজার ফাঁক দিয়ে দাঁড়িয়ে আছে তে। তার চোখ বড় বড় হয়ে আছে, মুখে স্পষ্ট আতঙ্ক। তে এক পা এগিয়ে এসে কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, জাঙ্কুক ভাই, আপনার হাতে কি হয়েছে? কিভাবে কাটলো? দরজার সামনে দাঁড়িয়ে থাকা মুহূর্তটা যেন কয়েক সেকেন্ডের জন্য জমে গেল। তের চোখ তখনও জাঙ্কুকের রক্তাক্ত হাতের দিকে স্থির। বুকের ভিতরটা ধুকভুক করছে, কিন্তু জাঙ্কুক যেন কিছুই দেখলো না। সে তের প্রশ্ন একেবারে উপেক্ষা করে ভুরু কুঁচকে বলল, তুই এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? এই রাত জেগে আবার সকালে ভার্সিটি যাবি? এভাবে তো অসুস্থ হয়ে যাবি। এই মুহূর্তে তার মনে হলো এই মানুষটাকে সত্যিই তার হাতে রক্তের চেয়ে তার ঘুম নিয়ে বেশি চিন্তিত। তে একটু গলার সামনে বলল, আপনি এত রাত পর্যন্ত বাইরে ছিলেন কেন? আপনার জন্য তো অপেক্ষা করছিলাম। কথাটা বের হওয়ার সাথে সাথেই যেন থমকে গেল সময়। তে নিজেই বুঝতে পারলো সে কি বলে ফেলেছে। তার গান লাল হয়ে উঠলো,
চোখ নিচু করে গেল। বুকের ভিতরটা অদ্ভুতভাবে ধুকভুক করতে লাগলো। জাঙ্কুক কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে ধীরে একটা বাঁকা হাসি ফুটে উঠল। তাই আমার জন্য অপেক্ষা করছিলি? তুই কোনো উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক হালকা হেসে সোজা হয়ে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলো। পিছনে না ফিরিয়ে বলে উঠলো, নিজে থেকে আগুনের ছাপ দিচ্ছিস মেয়ে, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবি না, কারণ আগুনের ছাপ দিলে যে পড়তে হবে এটা পাগলও জানে। সিঁড়ির প্রথম ধাপে পা রাখলো জাঙ্কুক। তারপর কথাগুলো বলতে বলতে সে উপরের দিকে উঠে গেল। নিজের দরজার সামনে একা দাঁড়িয়ে রইল তে। কিছুক্ষণ তে একদমই নড়ল না। সেই জন্য এইমাত্র শোনা কথাগুলো তার মাথা ঢুকতে সময় নিচ্ছে। চারপাশে গভীর রাতে নীরবতা, কিন্তু তার ভিতরে অদ্ভুত এক অস্থিরতা। আগুনের ছাপ দিলে পড়তে হয়, জাঙ্কুকের কথাগুলো বারবার কানে বাজছে, কিন্তু অর্থটা ঠিক ধরতে পারছে না সে। কয়েক সেকেন্ড পর হঠাৎ নিজের মাথায় আলতো করে একটা থাপড় দিল। আয় রে, তুই পাগল নাকি? নিজের সাথে নিজে বিরক্ত হয়ে বলল সে। তুই কখনো জাঙ্কুক ভাইয়ের কথা বুঝেছিস নাকি যে আজকে বুঝবি? মুখটা একটু বাকি হালকা বিরক্তি নিয়ে নিঃশ্বাস ফেললো। তারপর আর দেরি না করে দরজাটা বন্ধ করে সোজা কিচেনের দিকে চলে গেল। কিচেনটা তখন প্রায় নিঃশব্দ, শুধু ফ্রিজের হালকা শব্দ আর দেয়ালে ঝুলানো ঘড়ি টিকটাক আওয়াজ। ধীরে ধীরে খাবার বের করে গরম করতে লাগলো। গ্যাসের আগুনটা জ্বলে উঠতেই কিচেনের ভেতর নরম একটা আলো ছড়িয়ে পড়লো। সে কাজ করছে, কিন্তু মনটা অন্য কোথাও। বারবার তার চোখের সামনে ভেসে উঠছে জাঙ্কুকের রক্তাক্ত হাত আর সেই অদ্ভুত কথা। তার বুকের ভেতরটা আবার হালকা কেঁপে উঠলো। কয়েক মিনিটের মধ্যে খাবার গরম হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো আরো প্রায় 10 মিনিট কেটে গেছে। একটা গভীর নিঃশ্বাস নিয়ে সে কিচেন থেকে বের হয়ে গেল। বাড়ির সবাই প্রায় এখন ঘুমিয়ে পড়েছে। টেটা দু হাতে ধরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো তে। শেষমেশ সে এসে দাঁড়ালো জাঙ্কুকের রুমের সামনে। দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না, হালকা চাপ দিয়ে রাখা। তে একটু দ্বিধা নিয়ে হাত বাড়িয়ে দরজাটা আস্তে করে ঠেলে দিল। দরজাটা নিঃশব্দে খুলে গেল। রুমে ঢুকে সে চারপাশে তাকালো। রুমটা আধো আলোয় ডুবে আছে। টেবিল ল্যাম্পের নরম আলো বিছানার একপাশে পড়ে আছে, বাকি অংশটা হালকা অন্ধকারে ঢাকা, কিন্তু রুমে জাঙ্কুক নেই। তে একটু থেমে দাঁড়ালো। তারপর ট্রেটা টেবিলের উপর রেখে দিয়ে সে খেয়াল করলো বাথরুমের ভিতর থেকে পানির শব্দ আসছে। ও বুঝলো জাঙ্কুক বাথরুমে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর ধীরে ধীরে গিয়ে বিছানার এক পাশে বসে পড়লো। হাত দুটো নিজের কোলে রেখে চুপচাপ অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর জাঙ্কুক বাথরুম থেকে বের হলো। তার চুল বেয়ে পানি পড়ছে, কোমরে তলে পেঁচানো। হঠাৎ এমন দৃশ্য চোখে পড়ায় তার চোখ বড় হয়ে গেল। সে তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললো। তার গাল লাল হয়ে গেল। এই অবস্থায় কি করবে ও যেন নিজেও বুঝতে পারছে না। জাঙ্কুক এক মুহূর্ত থেমে তে এসে অপ্রস্তুত অবস্থা দেখলো। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা বাঁকা হাসি ফুটে উঠলো। সে ধীরে ধীরে তের সামনে এগিয়ে এসে তের দিকে ঝুঁকলো। তারপর নিজের ভেজা চুল দিয়ে তের মুখের সামনে হালকা মাথা ঝাঁকাতে সে বিন্দু বিন্দু পানি এসে সরাসরি পড়লো তের মুখে। ঠান্ডা পানির স্পর্শতে কেঁপে উঠলো। চোখ মুখ কুঁচকে নিল, কিন্তু তবুও চোখ খুললো না, যেন চোখ খুলে আর অপ্রস্তুত হয়ে পড়বে। তার বুকের ভেতরটা দ্রুত ওঠানামা করছে। জাঙ্কুক এই দৃশ্যটা দেখে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি টানলো। তারপর চোখে নিচু গলায় বলল, কি রে, আমাকে দেখতে কি অনেক খারাপ লাগছে যে তুই চোখ বন্ধ করে রেখেছিস? তুই দ্রুত মাথা নাড়ালো দুই দিকে, না বোঝানোর চেষ্টা করলো, কিন্তু চোখ খুললো না। জাঙ্কুক হালকা হেসে আবার বলল, তাহলে কি আমাকে একটু বেশি হট লাগছে? সে একটু থামলো, তারপর আরো নিচু স্বরে বলল, তার জন্য এভাবে চোখ বন্ধ করে রেখেছিস? তে এবার পুরোপুরি থমকে গেল। কি বলবে সে বুঝতেই পারলো না। গলা শুকিয়ে আসছে, শব্দ যেন আটকে যাচ্ছে। অবশেষে কাপড় কণ্ঠে বলল, জাঙ্কুক ভাই প্লিজ আপনি কাপড় পরুন। আপনার কি লজ্জা করে না? জাঙ্কুক একটু সোজা হয়ে দাঁড়ালো। তার ঠোঁটে আবার সেই পরিচিত বাঁকা হাসি ফুটে উঠলো। তারপর হালকা ভঙ্গিতে বলল, লজ্জা পাওয়ার কি আছে? আমি কি তলে খুলে রাখছি নাকি? তে আর কিছু বলতে পারলো না। তার গাল লাল হয়ে আছে, বুকের ভেতরটা এখনো কাঁপছে। জাঙ্কুক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর আর দেখে জানালো না। ধীরে ধীরে ওয়ার্ড্রোবের দিকে গিয়ে একটা টি শার্ট আর ট্রাউজার বের করলো। খুব স্বাভাবিক ভঙ্গিতে কাপড় পরে নিল। কয়েক সেকেন্ড পর সে বলে উঠলো, হয়ে গেছে, এখন চোখ খুলতে পারিস। তে ধীরে ধীরে চোখ খুললো। প্রথমে তার দৃষ্টি গিয়ে পড়লো জাঙ্কুকের দিকে। এখন পুরোপুরি কাপড় পরা। সঙ্গে সঙ্গে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। মনে হলো এবার অন্তত স্বাভাবিকভাবে কথা বলা যাবে। জাঙ্কুক ভুরু তুলে ওর দিকে তাকিয়ে বলল, এখানে কেন এসেছিস? আপনার খাবার দিতে এসেছি। আপনি তো খাননি আর হাতে ব্যথা পেয়েছেন, সেখানে নিশ্চয়ই আপনি নিজে নিজে ব্যান্ডেজ করবেন না, তাই আপনার খাবার দিতে আর ব্যান্ডেজ করে দিতে এসেছি। কথাগুলো বলতে বলতে সে এবার চুপ করে গেল। জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে এসে তের পাশে বসে পড়লো। দুজনের মধ্যে দূরত্বটা হঠাৎ করে কমে এলো। জাঙ্কুক একটু কাঠ হয়ে তের দিকে তাকালো। তার চোখে এবার অন্যরকম একটা ভাব, রাগ নেই, মজা নেই, বরং সে একটা কিছু খুঁজছে। নিচু গলা সে বলল, এত কিছু কেন করিস আমার জন্য? কি দরকার করার? আমি তো তোর কেউ না রে। কথাটা বলে জাঙ্কুক তের দিকে তাকিয়ে রইল।
আমি তো তোর কেউ না। এই কথাটা যেন সরাসরি তীর বুকে আঘাত করলো। এক মুহূর্তের জন্য তার শ্বাস আটকে গেল। কেউ না, যে মানুষটা তার কাছে সব, সেই কিনা এমন কথা বলে। তবু দিয়ে কিছু বললো না, নিজেকে শক্ত করে নিল। মনে মনে বলল, এখন এসব নিয়ে কথা বলার সময় না, আগে তার হাঁটা ঠিক করি। সে ধীরে উঠে দাঁড়ালো, তার কাছে গিয়ে ফার্স্ট এড বক্সটা বের করলো। তে খুব সাবধানে তার কাটা হাতটা নিজের হাতে তুলে নিল, নরম হাতে ওষুধ লাগাতে লাগলো। তারপর ধীরে ধীরে ব্যান্ডেজ করে দিল। সব শেষে সে বলে উঠলো, এবার খেয়ে নিন। জাঙ্কুক হাতের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, ডান হাতে ব্যান্ডেজ করে দিলি, খাবার খেতে বলছিস, কিভাবে খাবো তাহলে? জাঙ্কুক ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, এখন একটা উপায় আছে, যদি কেউ আমাকে খাইয়ে দেয় তাহলে খেতে পারি, না হলে থাক। তে কিছু বললো না, নীরবে প্লেটটা হাতে তুলে নিল। তারপর ধীরে ধীরে খাবার তুলে দিল জাঙ্কুকের দিকে। জাঙ্কুকও চুপচাপ খেয়ে নিল। খাওয়ানো শেষ হলে তে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার হাত এখনো কাঁপছে। সে চুপচাপ ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে এলো। তারপর ফিরে এসে ড্রয়ার খুলে একটা ব্যথার ওষুধ বের করলো। তারপর গ্লাসে পানি ছেড়ে জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, এটা খেয়ে দিন। জাঙ্কুক কোনো কথা না বলে ওষুধটা খেয়ে নিল। আশ্চর্যজনকভাবে আর সে একদম ভদ্র ছেলের মতো, কোনো রাগ নেই, কোনো বিরক্ত নেই। তে একটু অবাক হলো, কিছু বললো না। সব কিছু গুছিয়ে সে আস্তে করে বলল, আচ্ছা তাহলে আপনি ঘুমান, আমি এখন যাই। কথাটা বলে সে ঘুরে দাঁড়াচ্ছিল। ঠিক তখনই জাঙ্কুকের কণ্ঠ ভেসে এলো, না একটু বস, তোকে একটা জিনিস দেবো। তার কণ্ঠে এমন একটা সুর যা তের কৌতূহল বাড়িয়ে দিল। তে ভুরু কুঁচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। সে কিছু বলার আগে জাঙ্কুক বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ তের সামনে এসে হাঁটু গেড়ে বসলো। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে তে থমকে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল। তারপর সে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আর আপনি এখানে বসছেন কেন? এই দৃশ্যটা তার কাছে একেবারেই অচেনা, অপ্রস্তুত। জাঙ্কুক মাথাটা একটু তুলে তার দিকে তাকালো। চুপ করে বস, একদমই কথা বলবি না। তে কিছু বলতে গিয়েও থেমে গেল। তার ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বের হলো না। জাঙ্কুক ধীরে হাত বাড়িয়ে নিজের পকেট থেকে কিছু একটা বের করলো। ওর উপর এক জোড়া নুপুর, নরম আলো সেগুলো চিকমিক করছে। তের চোখ বিস্ময় বড় হয়ে গেল। কিন্তু সে কিছু বলার আগে জাঙ্কুক তার এক পা আলতো করে তুলে নিজের হাঁটুর উপর রাখলো। তে কেঁপে উঠলো। এত কাছাকাছি, এত অচেনা অনুভূতি। এই মুহূর্ত তার শ্বাস যেন আটকে আসছে। জাঙ্কুক খুব মনোযোগ দিয়ে ধীরে ধীরে তার পায়ের নুপুরটা পরিয়ে দিল। তারপর আর একটা পায়ে পরিয়ে দিল। নুপুরে ছোট ছোট ঘন্টাগুলো হালকা শব্দ করে উঠলো। সবশেষে জাঙ্কুক একটু মাথা তুলে তের দিকে তাকালো। চোখে অদ্ভুত এক তৃপ্তি। সে ধীর কণ্ঠে আওড়ালো, জানিস তো, আমার না নুপুরের শব্দ ভীষণ ভালো লাগে, সাথে রেশমি চুরির শব্দও ভালো লাগে। আজকে নুপুর দিলাম, আর একদিন অনেকগুলো রেশমি চুরি কিনে দেবো। কথাগুলো যেন খুব স্বাভাবিক, অথচ ভিতরে ভিতরে অন্য কিছু ইঙ্গিত করছে। হঠাৎ একটু গম্ভীর হয়ে বলল, আর শোন, নুপুর একদমই খুলবে না, বুঝলি? তুই যেন পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেছে। তার গাল লাল, চোখে অদ্ভুত ঝিলিক, লজ্জা, অবাক হওয়া আর অজানা অনুভূতির মিশ্রণ। সে কোনো রকমের মাথা নাড়ালো। তারপর হঠাৎ যেন এক মুহূর্তে সেখানে থাকতে পারলো না। তাড়াতাড়ি পা সরিয়ে উঠে দাঁড়ালো। একবারও জাঙ্কুকের দিকে তাকালো না, প্রায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। তার পায়ের নুপুর তখন টুনটুন শব্দ করতে করতে নীরব করিডোরে মিলিয়ে গেল। জাঙ্কুক বসে রইল, চোখ স্থির দরজার দিকে। তীর চলে যাওয়ার শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতেই তার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। সে হালকা গলায় বলে উঠল, আগুনে ঝাঁপ দিয়েছিস তো, এখন ধীরে ধীরে পড়বি আমার বোকা ফুল। আজকের পার্টটা এই পর্যন্তই। আর মাত্র এই গল্পের আরেকটা পার্ট দেওয়া হবে, তারপরে গল্পটা শেষ। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার এই ডাবিংগুলো যদি তোমরা অন্য কোনো প্ল্যাটফর্মে বা টিকটকে বা ফেসবুকে দেখে থাকো, তাহলে সাথে সাথে সেখানে রিপোর্ট মারবে, কারণ আমি শুধু ইউটিউবে ভিডিও আপলোড দিই, আর কোথাও দেই না।